আজ আমরা জানবো এডুকেশন অ্যাজ এ হিউম্যান রাইট, মানে শিক্ষা হলো মানুষের অধিকার। আর প্রথমে জানতে হবে যে এডুকেশনটা কি। এডুকেশন হলো এমন একটা পাওয়ারফুল টুল বা যন্ত্র যার মাধ্যমে কি হয়, ইন্ডিভিজুয়াল বা সোসাইটি ট্রান্সফর্ম করা সম্ভব বা পরিবর্তন করা সম্ভব। আর এই এডুকেশন হেল্প করে মানুষকে তার অ্যাকোয়ার করতে, তার নলেজ, স্কিল, ভ্যালু, কনফিডেন্স, এবং তাকে এনেবল করে বা সক্ষম করে যে তার প্রোডাক্টিভ এবং মিনিংফুল লাইফ যাতে সে লিড করতে পারে। আর এই এডুকেশন কোনো কয়েকজনের কক্ষিগত বিষয় নয়, এটা সমস্ত মানুষেরই একটা ফান্ডামেন্টাল রাইট। আর সে যে কোনো জায়গা থেকে মানুষটা বিলং করুক না কেন, মানে তার এজ যেমনই হোক না কেন, কিংবা জেন্ডার, কিংবা তার রিলিজিয়ান, রেস, তারপর হচ্ছে কাস্ট, ডিসেবিলিটি বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, যে কোনো দিক থেকে সে আসুক না কেন, এডুকেশনটা কিন্তু তার ফান্ডামেন্টাল রাইট। এবার দেখি যে এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে দেখতে হলে কি করতে হবে। প্রত্যেক চাইল্ডকে কি করতে হবে, স্কুলে তাকে যোগদান করতে হবে, এটা কিন্তু তার রাইট হিসেবে পড়ছে সেই হিসাবে দেখতে হবে। এবং এডুকেশন যাতে ফ্রি এবং কম্পালসারি হয় প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সেটা দেখতে হবে। আর কি কোনো পার্সনকে কি করা যাবে না, ডিনাই করা যাবে না এডুকেশন ফিল্ডের ক্ষেত্রে। কি কারণে, যে তার প্রপার্টি আছে, কিংবা তার ডিসেবিলিটি আছে, কিংবা তার জেন্ডার, রিলিজিয়ান বা সোশ্যাল স্ট্যাটাস কিছুটা কম আছে, এই জন্য এই সমস্ত ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাকে কিন্তু এডুকেশনের ফিল্ডে কোনো সময় ডিনাই করা যাবে না। বলা যাবে না যে এডুকেশন তাকে দেওয়া যাবে না, এরকম ব্যাপারটা হলে কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটটা ক্ষুণ্ণ হবে। আর এডুকেশন এমন ভাবে দেওয়া হবে যাতে কিনা স্টুডেন্টের মধ্যে কি হয়, ডিগনিটি হয়, ইকুয়ালিটি আসে, এবং রেসপেক্ট হয়, এবং কি ফ্রিডম, যে ব্যাপারটা সেই ব্যাপারটা যাতে তার মধ্যে গড়ে ওঠে সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। এবার দেখে যে এডুকেশনের ইম্পর্টেন্সটা কি। এডুকেশনের ইম্পর্টেন্স হচ্ছে এডুকেশনের মাধ্যমে যে কোনো ব্যক্তির পার্সোনাল ডেভেলপমেন্ট হয়। এর ফলে কি হয়, তার সেলফ কনফিডেন্স বাড়ে, তারপর সেলফ এস্টিম বাড়ে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা বাড়ে, তার সৃজনশীলতা বাড়ে, তারপর তার কমিউনিকেশন স্কিলটা বাড়ে, এবং তার লাইফ লং লার্নিংটাও সুগম হয়। আর এছাড়াও এডুকেশনের মাধ্যমে কি হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। কি করে, যে স্কিল ওয়ার্কার্স তৈরি হয়, এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেড়ে যায়। যে কোনো স্টুডেন্টের কি পভার্টিটা কমে যায়, মানে দারিদ্রতা দূরীকরণ হয়, এবং তাদের প্রমোট করা হয় বিভিন্ন ইনোভেশন কিংবা এন্টারপ্রেনারশিপ। এছাড়া এডুকেশন সোশ্যাল ডেভেলপমেন্টে সাহায্য করে। এর ফলে কি হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে ইকুয়ালিটি, সোশ্যাল হারমোনি কিংবা ডেমোক্রেসি, এই বিষয়গুলো বুঝতে পারে, এবং তারা ডিসক্রিমিনেশন, যে মানে পার্থক্যকরণ বা একে অপরের মধ্যে যে ভেদাভেদ, এই ব্যাপারটাকে কিন্তু রিডিউস করতে পারে। আর এছাড়াও কি এডুকেশনের মাধ্যমে ন্যাশনাল ডেভেলপমেন্ট কি করে হয়, সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট হয়, তারপর টেকনোলজিক্যাল প্রগ্রেস হয় এডুকেশনের মাধ্যমে, তার ফলে কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাছাড়া ইকোনমিক গ্রোথের ফলেও কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্টটা বাড়ে। এছাড়া এডুকেশনের মাধ্যমে যে রেসপন্সিবল সিটিজেনশিপ বা সিটিজেন তৈরি হয়, তার ফলে কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্টটা মানে অগ্রগতি হয়। এবার দেখো যে ইন্টারন্যাশনাল যে সমস্ত রেকগনিশন মিলেছে কোথায়, মানে এডুকেশনকে একটা রাইট হিসাবে দেখছে, সেটা হচ্ছে দেখো বিভিন্ন রকম সম্মেলন বা সংগঠন হয়েছে। তার মধ্যে দেখো প্রথমটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, 1948 খ্রিস্টাব্দে হয়েছে, যেখানে আর্টিকেল 26, মানে এই যে সম্মেলন হয়েছে তার যে আর্টিকেল 26 বলা হয়েছে যে প্রত্যেকের রাইট আছে বা অধিকার আছে এডুকেশনের ক্ষেত্রে, এবং প্রত্যেককে এলিমেন্টারি এডুকেশন যাতে দেওয়া হয় ফ্রি এবং কম্পালসারি হিসাবে, মানে অবৈতনিক এবং বাধ্যতামূলক হিসাবে যাতে দেওয়া হয়, এবং এডুকেশন যাতে প্রমোট করে কি আন্ডারস্ট্যান্ডিং এবং পিস এবং ফ্রেন্ডশিপ, কাদের মধ্যে, বিভিন্ন নেশনের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে যাতে পিসটা মানে গঠিত হয়, সে তার উপর জোর দেয়। এছাড়া দেখো ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, 1966 খ্রিস্টাব্দে বলেছে যে এডুকেশন একটা লিগ্যাল রাইট, মানে এটা আইনগত অধিকার, এটা শুধুমাত্র ফান্ডামেন্টাল, মানে শুধুমাত্র মুখে মুখে যে এটা একটা ফান্ডামেন্টাল রাইট এরকম নয়, এখানে কিন্তু পুরো আইনত অধিকার কথা বলা হয়েছে। এবং বিভিন্ন গভর্নমেন্টদের বলা হয়েছে যাতে কিনা এডুকেশনকে করে যে অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, মানে প্রত্যেকে যাতে এডুকেশন পায় সেই ব্যবস্থাটা করার জন্য প্রত্যেকটা সরকারকে অনুরোধ করা হয়েছে। তারপরে দেখো কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, 1989 খ্রিস্টাব্দে বলেছে যে এডুকেশন, মানে ফ্রি প্রাইমারি এডুকেশন করতে হবে, এবং একই সঙ্গে সঙ্গে এনকারেজ করা হয়েছে যাতে কিনা স্টুডেন্টদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনেরও ব্যবস্থা করা যায়। দেখো এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে বাস্তবায়ন করার জন্য ভারতে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার প্রথমে হচ্ছে দেখো
আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানের 21 আর্টিকেলে বলা হয়েছে যে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দিতে হবে বা গ্যারান্টি দিতে হবে সেই সমস্ত চিলড্রেনদের যাদের 6 থেকে 14 বছর পর্যন্ত বয়স। এছাড়া দেখো আরেকটা বলা হয়েছে যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, 2009 যে আরটি অ্যাক্টটা হয়েছে তার অনুযায়ী বলা হয়েছে যে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন করতে হবে গভর্নমেন্ট স্কুলগুলোতে। আর তারপরে কি করতে হবে, কম্পালসারি অ্যাডমিশন দিতে হবে সেই সমস্ত এলিজিবল সমস্ত চিলড্রেনদের যাদের মানে বয়সটা 6 থেকে 14 বছরের মধ্যে। তারপরে কি নো ডিসক্রিমিনেশন, কোন রকম ভেদাভেদ করা যাবে না। তার দেখা গেল তার কোন অঞ্চল থেকে আসছে, কোন পরিবার থেকে আসছে, কেমন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাবে না। প্রত্যেকটা এলিজিবল স্টুডেন্টদের কি করতে হবে, কম্পালসারি অ্যাডমিশন দিতে হবে। আর চাইল্ড ফ্রেন্ডলি লার্নিং এনভায়রনমেন্ট করতে হবে এবং কোয়ালিফাইড যে টিচারদের রিক্রুট করতে হবে। এছাড়া স্কুলের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরেকটু ভালো করতে হবে। এবারে দেখি যে রাইট টু এডুকেশন একটা যে প্রিন্সিপাল গুলো বা নীতিগুলো ফলো করা হয় সেটা হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে সহজলভ্যতা। কি অ্যাভেলেবিলিটি থাকতে হবে, সেটা হচ্ছে বিল্ডিং, ক্লাসরুমস, টিচার, লাইব্রেরি, লার্নিং ম্যাটেরিয়ালস, টয়লেটস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্তগুলো যদি অ্যাভেলেবল থাকে তাহলেই কিন্তু রাইট টু এডুকেশনটা হবে, মানে এডুকেশনের যে রাইটটা সেটা ফুলফিল হবে। আর তারপরে দেখো অ্যাক্সেসিবিলিটি, মানে হচ্ছে এডুকেশন যাতে অ্যাক্সেসেবল হয় বা সবার কাছে অ্যাভেলেবল হয় এবং কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়াই, কোনো রকম ভেদাভেদ ছাড়াই যাতে প্রত্যেকেই শিক্ষার আঙিনায় আসতে পারে সেই ব্যাপারটা দেখতে হবে। তারপর কি অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি মানে কি যাতে যে এডুকেশনটা দেওয়া হচ্ছে সেটা যেন হাই স্ট্যান্ডার্ড হয় এবং তার কোয়ালিটিটা যেন খুব ভালো হয় এবং যাতে সেই যে এডুকেশনটা দেওয়া হচ্ছে সেটা যেন স্টুডেন্টের ডিগনিটি এবং কালচারকে রেসপেক্ট করে সেই ব্যাপারটা দেখতে হবে। তারপরে দেখো অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে এডুকেশন শুড মিট দ্য চেঞ্জিং নিডস অফ দ্য সোসাইটি, মানে সোসাইটি যে পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে যে সোসাইটি নিডের পরিবর্তন হচ্ছে সেই ব্যাপারটাকে কিন্তু দেখেই কিন্তু এডুকেশনটাকে দিতে হবে। এমন কোনো এডুকেশন দিতে চলবে না যেটা মানধাতার আমলের, সময়ের সঙ্গে খাপ খাওয়ানো যায় এরকম এডুকেশন দিতে হবে এবং প্রত্যেকটা লার্নারের যাতে তাদের নিজস্ব বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী যাতে দেয়া যায় সেই ব্যাপারটা দেখতে হবে। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা ধরো ডিসেবল তাদের যাতে এডুকেশনটা তাদের অ্যাডাপ্টেবল হয়, তারা কিভাবে এডুকেশনটা নিয়ে তার জীবনে চলতে পারবে সেই ধরনের এডুকেশনটা কিন্তু দিতে হবে। তার মানে কি প্রিন্সিপাল ফলো করা হয়, প্রথমটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, তারপর অ্যাক্সেসিবিলিটি, তারপর অ্যাকসেপ্টেবিলিটি, তারপর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। দেখো এডুকেশন নিলে যে সমস্ত বেনিফিট গুলো হবে মানে সুবিধাগুলো হবে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে ধরো তার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলি কেমন ভাবে বেনিফিটেড হবে, কিংবা তার সোসাইটি কিংবা নেশন। তাহলে পরপর দেখি, প্রথমে দেখো ইন্ডিভিজুয়ালের কি বেনিফিটটা হবে, তার বেটার এমপ্লয়মেন্ট হবে, হায়ার ইনকাম হবে, তার যত ইনকাম বেশি হবে বা তার এমপ্লয়মেন্ট যত ভালো হবে তার বেটার হেলথ হবে, মানে সে ততটাই চিকিৎসা করতে পারবে। তারপরে কি কনফিডেন্স তার বাড়বে এবং ইন্ডিপেন্ডেন্সটা বাড়বে, মানে তার স্বাধীনতাটা বাড়বে। তারপরে দেখো ফ্যামিলির ক্ষেত্রে কি হবে যে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে। তারপর হচ্ছে তাদের হেলথ কেয়ারটাও করতে পারবে, যদি কোনো ফ্যামিলি মেম্বার্সরা কি হয় তাদের এমপ্লয়মেন্ট হয় তাহলে কিন্তু তারা হেলথ কেয়ার ব্যাপারটা বেশি ভালো করে করতে পারবে। তাছাড়া দেখো এডুকেটেড যে সমস্ত প্যারেন্ট তারা কি করতে পারে, তাদের চিলড্রেনদের এডুকেশনের সাপোর্ট দিতে পারে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তাদের আসে। আর সোসাইটির ক্ষেত্রে কি হয় যে যত বেশি শিক্ষিত হবে তত বেশি কি হবে, তাদের মধ্যে লোয়ার ক্রাইম রেট হবে, মানে ক্রাইম রেটটা কমে যাবে এবং জেন্ডার ইকুয়ালিটিটা বাড়বে এবং সোশ্যাল জাস্টিসও পাওয়া যাবে। যেহেতু প্রত্যেকটা সিটিজেন কি শিক্ষিত, যার ফলে কি জাস্টিসটা তারা মিলতে পারবে তাড়াতাড়ি। তারপরে দেখো পিসফুল কমিউনিটি হবে, মানে সাম্প্রদায়িক সমস্যাগুলো অনেক কমে যাবে। আর নেশনের ক্ষেত্রে কি হবে, নেশনের ক্ষেত্রে হবে যে ইকোনমিক গ্রোথটা বাড়বে, একটু আগে দেখেছি যেটা এডুকেশনের মাধ্যমে। আর কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে এবং বিভিন্ন ইনোভেশন গুলো হবে এবং এছাড়াও কি হবে যে স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো গড়ে উঠবে যদি কিনা এডুকেশনটা ভালোভাবে দেওয়া যায়। এবার দেখো এই যে শিক্ষার যে সার্বজনীনতাকরণ, মানে হচ্ছে ইউনিভার্সাল এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জেস বা সমস্যাগুলো হয় সেটা হচ্ছে পভার্টির জন্য কিন্তু অনেক পরিবারই কি করতে পারে না, তাদের স্টুডেন্টদের এডুকেশনের আঙিনায় নিয়ে আসতে পারে না। তারপরে দেখো চাইল্ড লেবার, এই একই কথা যে যদি ফ্যামিলিতে পভার্টি থাকে তাহলে
প্যারেন্টসরা কি করে তাদের চাইল্ডদের কি করে চাইল্ড লেবারের দিকে বেশি ঠেলে দেয়। তারপরে কি জেন্ডার ডিসক্রিমিনেশন, অধিকাংশ পরিবারেই এরকম হয় যে মেয়েদের পড়াশোনা না করিয়ে ছেলেদের পড়াশোনা করানো হয়। এই ব্যাপারগুলোর জন্য কিন্তু ইউনিভার্সাল এডুকেশনটা হচ্ছে না। তারপরে দেখো ডিসেবিলিটি, বিভিন্ন রকমের যদি সমস্যাজনক কোনো স্টুডেন্ট থাকে তাহলে তাদের কিন্তু পিতামাতারা কি করে না, তাদের এডুকেশনের আঙিনায় নিয়ে আসে না, বরঞ্চ তাদের এটা একটা বার্ডেন হিসেবে দেখে। তারপরে দেখো কনফ্লিক্ট, মানে কনফ্লিক্ট বলতে সেটা বিভিন্ন রকমের হতে পারে, সাম্প্রদায়িক বিভিন্ন সমস্যা, মানে দ্বন্দ্ব, কিংবা কোনো পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলেও কিন্তু পরিবারের মেম্বাররা কিন্তু কি করে না, তাদের চাইল্ডদের কি করে না স্কুলের আঙিনায় নিয়ে আসে না। তারপরে দেখো ন্যাচারাল বিভিন্ন ডিজাস্টারের জন্য কিন্তু এডুকেশন ব্যাপারটা কিন্তু হ্যাম্পার হয়। আর ডিজিটাল ডিভাইড যেটা হচ্ছে মানে ডিজিটালের ক্ষেত্রে বা যে টেকনোলজির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, মানে কোনোভাবে কোনো প্রত্যন্ত অঞ্চলে হয়তো ইন্টারনেট সুবিধা যায়নি বা ডিজিটাল কোনো সুবিধাগুলো যায়নি, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সাল এডুকেশনটা মানে প্রদান করা যায় না। দেখো এডুকেশনকে যে ফান্ডামেন্টাল রাইট হিসাবে মানে মান্যতা দেওয়ার জন্য গভর্নমেন্ট যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো নিয়েছে, তার মধ্যে কিছু কিছু দেখো, একটু আগে আমরা যেটা দেখলাম যে রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছে, তাছাড়া কি সমগ্র শিক্ষা অভিযান করেছে, তারপর হচ্ছে মিড ডে মিল স্কিম করেছে, তারপরে পিএম পোষণ স্কিম করেছে, তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে পলিসিটা এসছে সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে এডুকেশনকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেখার জন্য, এবং প্রত্যেকটা মানে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারকে বলেছে যে এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে যাতে গণ্য করা হয়। তারপরে দেখো ডিজিটাল লার্নিং ইনিশিয়েটিভ করা হয়েছে, যেমন হচ্ছে দীক্ষার মাধ্যমে বিভিন্ন কোর্স করানো হচ্ছে, যাতে কিনা টিচারদের মধ্যে কি হয়, তাদের সবসময়ের জন্য তাদের নলেজটা যাতে আপগ্রেডেশন হয় এবং তারা যাতে বিভিন্নভাবে ট্রেন্ড হতে পারে, সেই জন্য এই দীক্ষা ব্যাপারটা নিয়ে আসা হয়েছে। দেখো এডুকেশনকে যদি ফান্ডামেন্টাল রাইট হিসাবে মানে মান্যতা দিতে হয় বা বাস্তবায়ন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সোসাইটি এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই কিন্তু ভূমিকা রয়েছে। সেই ভূমিকাগুলোর মধ্যে দেখো প্যারেন্টসদের কি করা উচিত, তাদের চিলড্রেনদের রেগুলার স্কুলে যাতে অ্যাটেন্ডেন্স দেয় সেই ব্যাপারটা দেখা উচিত, এবং তাদের সাপোর্ট করা উচিত চিলড্রেনদের লার্নিং এ। এছাড়া যাতে তারা ইকুয়াল এডুকেশন দেয় বয়েজ এবং গার্লসকে, সেই ব্যাপারটাও কিন্তু করতে হবে। সেই ভূমিকাটা যদি পালন করে তবেই কিন্তু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেখা যাবে বা বাস্তবায়ন হবে। তবে দেখো টিচারদের করা উচিত কি, সেটা হচ্ছে স্টুডেন্টদের ইন্সপায়ার করা, এবং তাছাড়া কোয়ালিটি এডুকেশন যাতে তারা দিতে পারে, এবং ইনক্লুসিভ ক্লাসরুম যাতে ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারগুলো দেখতে হবে। কমিউনিটিকে কি করতে হবে, যে চাইল্ড লেবার যাতে না হয় সেই ব্যাপারটা প্রিভেন্ট করতে হবে। এছাড়া প্রমোট করতে হবে স্কুল এনরোলমেন্ট। এছাড়া কে সাপোর্ট করতে হবে লোকাল স্কুলগুলোকে, যাতে কিনা তারা এডুকেশনটাকে সমস্ত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আর স্টুডেন্টদের কি করতে হবে, স্টুডেন্টরা যাতে প্রতিদিন স্কুলে আসে এবং তাদের টিচার এবং ক্লাসমেটদের রেসপেক্ট করে এবং হেল্প করে তাদের পিয়ারদের, মানে তাদের সহপাঠীদের, যাতে তাদের এডুকেশনের ক্ষেত্রে যদি তারা সাপোর্ট করে, তাহলে কিন্তু এই এডুকেশনকে একটা রাইট হিসেবে আমরা বাস্তবায়ন করতে পারবো। দেখো ইউনাইটেড নেশন কি করছে, অ্যাডপ্ট করেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তার মধ্যে যে 4 নম্বর গোল, সেই গোলটা নেওয়া হয়েছে যে যাতে এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে গণ্য করা যায়। এটা 2015 সালে হয়, এবং এর যে অবজেক্টিভস গুলো ছিল, সে উদ্দেশ্যগুলো ছিল, সেগুলো হচ্ছে দেখো ইউনিভার্সাল প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন করতে হবে, ইকুয়াল অ্যাক্সেস করতে হবে কোথায় টেকনিক্যাল এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে, আর এলিমিনেশন করতে হবে জেন্ডার যে সমস্ত ডিসপ্যারিটি গুলো আছে সেগুলোকে এলিমিনেশন করতে হবে। এছাড়া ইমপ্রুভ করতে হবে লিটারেসিকে, এবং বেটার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। একই সঙ্গে সঙ্গে কোয়ালিফাইড টিচারদের রিক্রুট করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 এ নেওয়া হয়েছে, যাতে কিনা এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে বাস্তবায়ন করা যায়। তাহলে আজকে আমরা দেখলাম যে এডুকেশনকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হচ্ছে, এডুকেশনের ফলে কি কি ডেভেলপমেন্ট গুলো হয়, এবং সরকারি ক্ষেত্রে মানে আমাদের ভারত সরকারের ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে কি সমস্ত পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে, যার ফলে এডুকেশনকে একটা ফান্ডামেন্টাল রাইট করা যায়, এই সবকিছু।